অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আব্বাসী। আমাদের আজকের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস, মেয়েদের তলপেটে তীব্র ব্যথার কারণ ও প্রতিকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে একটু ডিটেইলে আলোচনা করতে চাই। একটু সংক্ষেপে জানতে চাই যে বিষয়টা আসলে কি। অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এন্ডোমেট্রিওসিস নিয়ে বাংলাদেশে খুবই জোরালোভাবে অ্যাওয়ারনেসের জায়গায় আমরা কাজ করছি এবং আমাদের সোসাইটি এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ তারাও কাজ করছে এবং পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু এই যে তথ্যটি প্রচার করে দেওয়ার জন্য যা যা করতে হয় অ্যাডভোকেসির জায়গা, অ্যাওয়ারনেসের জায়গা, সায়েন্টিফিক সবগুলোই আমরা করার চেষ্টা করছি। সেটা ধারাবাহিকতায় আসলে বলবো যে আজকের এই আলোচনার জন্য এখানে আসা। তো এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে নর্মালি ইউট্রাসের অর্থাৎ জরায়ুর যে লেয়ারটি থাকে, পাতলা লেয়ারটি, সেটি জরায়ুর মধ্যে না থেকে যদি অন্য কোথাও অবস্থান করে, স্পেশালি মেয়েদের যে বিভিন্ন রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, আমরা যদি বলি যে ওভারি অথবা ফেলোপিয়ান টিউব অথবা জরায়ুর নিচের যে অংশটি রয়েছে, এই সকল জায়গায় জরায়ুর এই লেয়ারটি থাকার কথা নয়। কিন্তু যদি একটা অ্যাবনর্মাল কারণে এটা অবস্থান করে তাহলে যেটি হয় যে মাসিকের সময় যে ব্লিডিংটি হয় সেই ব্লিডিংটি তো আমরা জানি যে যোনিপথ দিয়ে বাইরে বের হয়ে আসবে, সেটি না করে সেটি উল্টো পথে যেয়ে ওভারিতে জমা হচ্ছে এবং তখন এটি সিস্ট আকার ধারণ করে কিংবা মাসিকের সময় তীব্র ব্যথার কারণ সৃষ্টি করে। এটার কারণ কি এটাই, মানে আপনি যেটা বললেন না অন্যান্য বংশগত কোনো কারণ থাকতে পারে? এটা হচ্ছে যে বিষয়টা কি সেটি, কিন্তু এটি কেন হয় সেই ব্যাখ্যা দিতে গেলে বংশগত বা জেনেটিক একটা কারণ হতে পারে। যেমন যে ফ্যামিলিতে মার আছে, বোনের আছে বা টুইন সিস্টারের আছে বা ফুপুর আছে, খালার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারে এরকম কারো এন্ডোমেট্রিওসিস বা তলপেটে তীব্র ব্যথা হলে পরবর্তীতে কিন্তু 3 থেকে 4% হার বেশি ওই ফ্যামিলিতে অন্য কারো এটা হওয়ার। অনেক মেয়েরা আছেন যারা জন্মগত ত্রুটি নিয়ে জরায়ুতে জন্মগ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে যারা হয়তো ছোটোবেলায় মাসিক ইরেগুলার ছিল, সেটার একটা কারণ হিসেবেও কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে আমরা দেখতে পারি। আমাদের দেশে দেখা যায় যে বিশেষ করে আমরা যদি বলি গ্রামের মেয়েরা অনেকটাই অসচেতন। ব্যথার কারণ নির্ণয় তারা করে না, কেন ব্যথা কিংবা কতদিন থাকবে, আসলে কিভাবে বুঝবে? প্রথম কথা যে এই ডিজিজটা কিন্তু বিভিন্ন বয়সে প্রেজেন্ট করতে পারে। যেমন ধরুন কিশোরী একটা মেয়ে, ওরও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আমরা যেটি বেশি পাই সেটি হচ্ছে রিপ্রোডাক্টিভ এইজে বেশি পাই, অর্থাৎ যিনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন বা প্রেগনেন্সির জন্য তৈরি হচ্ছেন। আবার এটার একটা প্রবলেম কিন্তু মেনোপোজের কাছাকাছি বয়সও হতে পারে। অতএব এটিকে এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা এমন একটা ডিজিজ যেটা উইমেনহুডের যে কোনো বয়সে একটা নারীর হতে পারে। এখন যখন ইয়াং একটা মেয়ে, কিশোরী একটা মেয়ে, এবং ধরুন সে ঢাকায় থাকুক বা ঢাকার বাইরে থাকুক, ফার্স্ট যখন মাসিকের ব্যথা নিয়ে অ্যাড্রেস করে, পরিবার কিন্তু তাকে পাত্তা দেয় না। পরিবার বলে মাসিকের সময় একটু ব্যথা হতেই পারে, এটা একটা সময় ভালো হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে, লেটস সি, লেটস ওয়েট। এই লেটস ওয়েট করতে করতে আমরা 7 থেকে 8 বছর দেরি করে ফেলি এবং পুরো পৃথিবীতে দেখা গেছে যে এই ডিজিজটা যদি আগে ডায়াগনোসিস হতো তাহলে কিন্তু জটিলতা থেকে আমরা রক্ষা পেতাম। কিন্তু পুরো পৃথিবীতে এবং বাংলাদেশে আমাদের গবেষণা আছে 7 থেকে 8 বছর আমরা ডিলে করি ফার্স্ট ডায়াগনোসিস করতে, যেটা এন্ডোমেট্রিওসিস। বাংলাদেশের অ্যাসপেক্টে যদি আমি বলি, আপনারা এই ধরনের পেশেন্ট আসলে কেমন পান মেয়েদের? হিসেব বলে প্রতি 10 জনে একটা রোগী পাওয়ার কথা। আমি মনে করি যে আমরা যারা স্পেসিফিকলি এটা নিয়ে কাজ করি, প্রতি 5 থেকে 6 জন নারীর মধ্যে আমরা একজন করে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট এখন পাই। আচ্ছা, আমি একটু চিকিৎসার বিষয়ে আসতে চাই। এক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটাই বা কি কিংবা সাবধানতাই বা কিভাবে অবলম্বন করব? প্রথম কথা প্রপার ডায়াগনোসিসটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের এখন মূল মন্ত্র কিন্তু আর্লি ডায়াগনোসিস, কারণ এটার অনেকগুলো কমপ্লিকেশন আছে। তার মধ্যে নাম্বার 1 কমপ্লিকেশন হচ্ছে তিনি যখন রিপ্রোডাক্টিভ এইজে যাচ্ছেন তার বন্ধ্যাত্ব ডেভেলপ করছে এবং এন্ডোমেট্রিওসিসের বন্ধ্যাত্বটা এমন ধরনের বন্ধ্যাত্ব হয় যেটা রিকভারি করে কনসিভ করানো রোগীদের আমাদের জন্য কিন্তু একটু কঠিন হয়, কারণ এখানে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে যে টিউব দিয়ে তার প্রেগন্যান্সির বিষয়টি হবে সেটি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং দ্বিতীয় হচ্ছে এন্ডোমেট্রিওসিসের যে সিস্টটি হয় সেটি ওভারির ক্ষমতাকে ক্রমাগত কমিয়ে দিতে থাকে। অর্থাৎ 30 ইয়ার্স এই যে একটা মেয়ের ওভারি যে পাওয়ারটা থাকা দরকার ফর দ্য কনসিভ, সেটা তার থাকে না, অনেক বেশি ড্রপ করে। তো
তো সেই জায়গাগুলো যদি চিন্তা করি, কমপ্লিকেশনকে প্রিভেন্ট করার জন্য আমাদের আর্লি ডায়াগনোসিস দরকার। আর্লি ডায়াগনোসিসের নাম্বার 1 হচ্ছে পেশেন্টের সাথে ঠিকভাবে কথা বলা, তার প্রপার হিস্ট্রি নেওয়া। ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা এবং ক্লিনিক্যাল এটা হচ্ছে আসল ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য এন্ডোমেট্রিওসিস। তারপরে আপনি হেল্প নিতে পারেন ফর দ্য আলট্রাসোনোগ্রাফি, কিন্তু সবসময় যে আলট্রাসোনোগ্রাফিতে পাবেন তা কিন্তু নয়। এই যে কমপ্লিকেশনসের কথাগুলো বলছিলেন, আরো কি ধরনের জটিলতা হতে পারে? অনেকে যেটা ভয় পায় সিস্ট হলে এখানে টিউমার, এটা ক্যান্সার হবে কিনা, সেই জায়গায় একটু আশ্বস্ত করি, লেস দেন 1% ক্ষেত্রে ক্যান্সার হয়। এখানে মেইন প্রবলেমটা কি জানেন, সেটা হচ্ছে এটা কোয়ালিটি অফ লাইফটাকে অনেক নিচে নামিয়ে দেয়। প্রত্যেক মাসে পেটে তীব্র ব্যথা, একটা স্কুল গোয়িং মেয়ে স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, আপনি চাকরি করছেন, চাকরি স্থলে আপনার অ্যাবসেন্ট হচ্ছেন এভরি মান্থে 3 to 4 days, এবং এটা এক ধরনের মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন করে। এন্ডোমেট্রিওসিসের সাথে 30 to 40% বিষণ্ণতা জড়িত। এটা কোয়ালিটি অফ লাইফকে একেবারেই নষ্ট করে দেয়, কারণ প্রত্যেক মাসে যদি আপনার পেইন কিলার নিতে হয়, হরমোনের ওষুধ নিতে হয়, এগুলোকে আসলে দিনের পর দিন আমাদের মেয়েরা খুব বেশি পজিটিভলি নিতে পারে না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে একটা ব্রেকডাউন হচ্ছে ফিজিক্যাল, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তার মেন্টাল ব্রেকডাউন, এবং কনজুগাল লাইফে কিন্তু এটা হ্যাম্পার করছে। বিকজ এটা যখন তীব্র হয় তখন সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়ও কিন্তু তারা অত্যধিক পেইন ফিল করেন। অতএব এটা তার একটা কনজুগাল লাইফের হারমোনিকেও নষ্ট করছে, আরেকদিকে তার সন্তান হচ্ছে না। কারণ এন্ডোমেট্রিওসিস যাদের আছে তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সম্ভাবনা 50 থেকে 60%, যে পার্সেন্টেজটা অনেক হাই। সো এখনই আমাদের সময় আসলে সচেতন হয়ে এটাকে আর্লি ডায়াগনোসিসের একটা সেট প্রোটোকল যদি আমরা আমাদের বাংলাদেশে সেট আপ করতে পারি, যেটার জন্য আমরা কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি, সেটি কিন্তু আমাদের নারীদেরকে অনেকাংশে রক্ষা করবে। আপনি যে বিষয়টি বলছিলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু দাম্পত্য জীবনে পার্টনারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, সেটা কি আপনারা পান? আপনাদের কাছে যারা ট্রিটমেন্ট করতে যায় ইনিশিয়ালি ওনারা খুব সাপোর্ট দেন, কিন্তু প্রত্যেকেরই তো একটা ধৈর্যের ক্ষমতা থাকে। প্রত্যেক মাসে যদি আপনার একই অ্যাটাক হয় এবং কারো কারো ক্ষেত্রে ব্যথাটা এত তীব্র, অনেক সময় এন্ডোমেট্রিওসিসের সাথে অ্যাডেনোমায়োসিসও থাকে, দুটো জিনিস একসাথে থাকে। অ্যাডেনোমায়োসিসটা হচ্ছে সেম ভাবেই ঘটে কিন্তু জরায়ুর ভেতরে ঘটে। অ্যাডেনোমায়োসিস একটু যদি ডিটেইলে বলতেন। এটাও ওই এন্ডোমেট্রিওসিসের মতো একটা বিষয়। এন্ডোমেট্রিওসিস হচ্ছে জরায়ুর বাইরে ঘটনাটা ঘটছে, অ্যাডেনোমায়োসিস জরায়ুর ভেতরে। ইটস আ ওয়ান কাইন্ড অফ দ্য টিউমার অফ দ্য ইউটেরাস। তো সেই জায়গাটিতে যখন দুটো একসাথে থাকে তাদের কিন্তু পেইনটা অনেক বেশি হয়। আমরা দেখেছি হাজব্যান্ডরা সাপোর্ট দিচ্ছেন, খরচ করছেন, কিন্তু এটার তো কোনো এন্ড নেই। কেন এন্ড নেই? কারণ এটা সার্জারি করলে আবারও হতে পারে, এটা সার্জারি করলে আবারও হতে পারে, এবং এটা কমপ্লিটলি কিওর আসলে খুব একটা হয় না, এটাকে কন্ট্রোলে রাখতে হয়। সো ইট ইজ বেটার টু কন্ট্রোল। সেই জায়গাটাতে আসলে ফ্যামিলিগুলোর অনেক ইনভেস্ট হয়। যেমন যে ওষুধগুলো পুরো পৃথিবীতে চালু আছে সেটি বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু প্রত্যেকটা ড্রাগসের জন্য তাকে হয়তো দিনে 150 টাকার মতো খরচ করতে হচ্ছে, 150 টাকা একদিনে। এটা তো সবাই পারবে না। তো সেই জায়গাতে এই যে খরচটাকে দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য, এটাকে আমরা বলি যে একটা বড় ইকোনমিক বার্ডেন তাদের জন্য। নিশ্চয়ই। আরেকটি বিষয় যে শুধুমাত্র ঔষধকে ঘিরেই কি কন্ট্রোলে রাখা লাগবে নাকি অন্য কোনো ওয়ে? না, এখানে আমরা যেমন বলি 50%-এরও কম ওষুধ কাজ করবে, হয়তো 20 to 30%। বাকি যে অংশটা আছে সেটা কিন্তু তার খাবার দাবার অ্যান্ড লাইফস্টাইল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ উনি হয়তো চিকিৎসকের কাছে যান বা হাসপাতালের উনি বিজি আউটডোরে যাচ্ছেন, ওই সময় হয়তো ওনাকে এইভাবে কাউন্সেলিংটা করা হয় না। কিন্তু আমরা বারবার বলি যে আপনারা আমাদের কথাগুলো শুনুন, অনলাইনে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আপনারা জানুন। সেই জায়গাতে খাবার খুব ইম্পর্টেন্ট, স্পেশালি কার্বোহাইড্রেট রিচ ফুড, রেড মিট, এবং যে খাবারগুলোর মধ্যে চিনির শতাংশ বেশি আছে সেগুলো কিন্তু খুব দ্রুত এন্ডোমেট্রিওসিসকে বাড়িয়ে দেয়। আমরা বলি যে তোমরা একটা ব্যালেন্স ডায়েট খাও, তোমাদের খাবারের মধ্যে যেন সবজি থাকে, ডিম থাকে, মাছ থাকে, এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। এবং যাদের শরীরে ভিটামিন ডির অভাব আছে, আপনি শুনে আপনার কাছে খারাপই লাগবে যে রিপ্রোডাক্টিভ এইজে বাংলাদেশে 50 to 60%-এর উপরে মেয়েদের ভিটামিন ডির অভাব। বাট ভিটামিন ডি আমরা ইজিলি নিতে পারি, কারণ সকালের মিষ্টি রোদ গায়ে লাগালেই কিন্তু ভিটামিন ডি নেওয়া হয়ে যায় আমাদের। বা আমাদের দেশে ডেইরি প্রোডাক্টের কোনো অভাব নেই, আমরা মিল্ক খেতে পারি, মিল্কের তৈরি প্রোডাক্ট খেতে পারি। লাইফস্টাইলের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একজন ফোনে রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। জি, আমার স্ত্রীকে 4 বছর আগে, মোহাম্মদ তাইফুল ইসলাম, রংপুর। আমার স্ত্রীকে 4 বছর আগে তলপেটের টিউমারের কারণে অপারেশন করাইছি। এখন মোটামুটি ভালো, তারপরেও মাঝে মাঝে বলে বুকে ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাতটায় গিরে গিরে ব্যথা করে।
আচ্ছা, ওনার বয়স কত হবে? বয়স প্রায় 50 কাছাকাছি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। এটি হতে পারে, অনেক সময় দেখা যায় যে তলপেটে এসব টিউমারের অপারেশন করার ফলে কিছু অ্যাডহেশন হয়, কারণ আপনারা জানেন যে অপারেশন মানে একটু কাটাকাটির একটা বিষয় থাকে, সেই জায়গায় একটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আরেকটা কোনোভাবে লেগে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম অপারেশন পরবর্তী কিছু পেইন পাই। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ। যদি উনি ওরকম ব্যায়াম নাও করতে পারে, হাঁটা, আমরা বলি 7 দিনে অ্যাটলিস্ট 4 দিন হাফ অ্যান আওয়ার করে আপনি যদি হাঁটাকে নিশ্চিত করেন, ওজনকে যদি আপনি কন্ট্রোলে রাখেন, আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জাতীয় প্রবলেমগুলো না হয়, তাহলে কোনো প্রবলেম হবে না। আর কোমর ব্যথা যেটা কথা আমরা বলছিলাম যে ভিটামিন ডির অভাব আমাদের বাংলাদেশের সব মহিলারই। আপনি ডাটা দেখলে 60-70% একটা কান্ট্রির মহিলাদের ভিটামিন ডির অভাব, এটি তো আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে। আচ্ছা, এই ভিটামিন ডি এর অভাব এবং এটার পূরণ এবং এটার ট্রিটমেন্ট সামগ্রিকভাবে, এই যে অ্যান্ড্রোমেট্রিওসিসের, এগুলা নিয়ে আলোচনা করবো, তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আব্বাসি। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্ড্রোমেট্রিওসিস, মেয়েদের তলপেটে তীব্র ব্যথার কারণ ও প্রতিকার। আমরা একটু লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম, আপনি খাওয়া দাওয়ার কথা বলছিলেন, ভিটামিন জি এর কথা বলছিলেন। এই সংক্ষেপে এই আলোচনাটা শেষ করে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। খাবার দাবার তো অলরেডি আমরা বলে ফেলেছি, কিন্তু আমরা বারবার বলতে চাই যে ভিটামিন ডির ঘাটতিটা যেন না থাকে, এবং বাংলাদেশে কিন্তু ভিটামিন ডি পাওয়াটা কোনো কঠিন বিষয় না। অতএব যে খাবারগুলো একটু দুধের তৈরি খাবার, সেগুলো যদি একটু আমরা মেয়েদেরকে বেশি দিই এবং একটু আলাদা করে আমাদের মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করি, এটা শহরে এবং গ্রামে দু জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল। এবং সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে সকালের মিষ্টি রোদটা একটু গায়ে লাগানো নিয়ম করে, অ্যাটলিস্ট 7 ডেজের মধ্যে 4 দিন লাগান, তাহলে কিন্তু যেটা হবে যে প্রবলেমটা কম হবে। সেক্ষেত্রে একজনের ভিটামিন ডি এর সংকট মানে অভাব রয়েছে, এটা বুঝবে কি করে? এটা ভিটামিন ডি পরীক্ষা করতে হয়, কিন্তু এই পরীক্ষাটা কেন জানি বাংলাদেশে এখন একটু এক্সপেন্সিভ। কোনো উপসর্গ কি রয়েছে যে বুঝবে? উপসর্গ যে রোগীরা বারবার বলে, ফোন করলো যে বললো যে আমার পেছনে ব্যথা করছে, আমার কোমরে ব্যথা করছে, হাত পায়ে ব্যথা করছে, কিংবা তার ক্ষেত্রে দেখা যায় তার উইকনেসটা লাগছে। তো সেই সময়তে আসলে আমাদেরকে ভিটামিন ডি পরীক্ষা করতে হয়, কিন্তু পরীক্ষা করতে 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। আবার যাকেই পরীক্ষা করি তারই দেখি লেভেলটা বিলো আছে। এখন আমরা একটা স্ট্র্যাটেজিতে গেছি যে দেখে, সিমটম দেখে যদি বুঝি যে ভিটামিন ডি অভাব আছে, আমরা আসলে ট্রিটমেন্টেই আগে দিই। কারণ ইনভেস্টিগেশন করে বুঝে ট্রিটমেন্ট দিয়ে তাদের কাছ থেকে ট্রিটমেন্টটা আদায় করে নেওয়া, এটা তো সহজ হয় না। তো সেই জায়গাতে আমরা আসলে এখন এই স্ট্র্যাটেজিটা ফলো করি। মানে অ্যান্ড্রোমেট্রিওসিসের ক্ষেত্রে ভিটামিন ডিটা তো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে। শুধু অ্যান্ড্রোমেট্রিওসিস না, একটু বলে রাখি, নারীদের যে কোনো হরমোনাল সমস্যা কিংবা গাইনোকোলজিক্যাল সমস্যার সাথে ভিটামিন ডি ওতপ্রোতভাবে জড়িত। অতএব এটি যদি কারো ক্ষেত্রে ফিল আপ করা থাকে বডিতে, তাহলে তার ক্ষেত্রে সিমটম বা লক্ষণ অনেক কম হবে এবং উনি ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আরেকটি বিষয় একটু জানতে চাই, বন্ধ্যাত্ব আর আমি যদি বলি যে মানে অ্যান্ড্রোমেট্রিওসিস, দুটো যদি একসাথেই আসলে কোনো নারীর থেকে থাকে, তাহলে জটিলতা তো আরো বেশি হয় নিশ্চয়ই। জটিলতা বেশি, সাফারিং বেশি, ট্রিটমেন্ট দিয়ে সাকসেস রেটটাও কিন্তু আমাদের অনেক কম। কারণ বন্ধ্যাত্বের ক্ষেত্রে একটা কথা সবসময় শুনবেন আপনারা, যে সফলতার হার, এটা যে কোনো কাপল জানতে চায় কিংবা যে কোনো নারী পুরুষ জানতে চায়, সেই সফলতার হারটা কিন্তু অনেক অংশে কমে যায় দুটো কারণে। একটা হচ্ছে টিউব ওভারি, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে কোনো কনসিভের জন্য, ওটা নষ্ট হয় কিংবা বাধাগ্রস্ত হয়, এবং যেটি আমি আগে বলছিলাম যে ডিম্বাণুর ক্ষমতা কমে যায়। কারণ এখানে আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ডিম্বাণুর ক্ষমতা কমে গেলে সেটাকে বাড়ানোর জন্য স্পেসিফিক কোনো ওষুধ এখনো পুরো পৃথিবীতে আবিষ্কার হয়নি। ওখানে আমরা ওইসবই বলি যে লাইফস্টাইল ম্যানেজ করেন, এই করেন, ব্যায়াম করেন, আপনি স্ট্রেসলেস থাকেন, কিন্তু দিন শেষে আমি কিন্তু ডিম্বাণুর ক্ষমতাকে বাড়াতে পারছি না, যেটা অলরেডি কমে গেছে। সেই জায়গাতে কিন্তু আমাদের পরবর্তী ট্রিটমেন্টগুলোই যেতে হয় রোগীর জন্য, যেমন আমাদের আইইউআই করতে হয়, কিংবা টেস্ট টিউব বেবি, কিংবা ওভাম ডোনেশন, যেটি হয়তো বাংলাদেশে আমাদের ইসলাম সাপোর্ট করেন, আমাদের রুলসে নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। সেই জায়গাগুলো বা সেই অপশনগুলো ওপেন হয়ে যায়। আচ্ছা, আমি একটু ট্রিটমেন্টের ব্যাপারে আসতে চাই। সেই সাথে আপনি এক্সারসাইজের কথা বলছিলেন, ব্যায়ামের কথা। ব্যায়ামটা আসলে কিভাবে করা উচিত, মানে কিভাবে করবে? আর হচ্ছে আমরা যেটা বলি যে যোগাটা উনি করতে পারে, মেন্টাল স্ট্রেসের ব্যাপারটাকে কমাতে পারে, কারণ স্ট্রেস থেকে কিন্তু আমাদের ইনফ্লামেটরি প্রসেস শুরু হয়, সেখান থেকে এন্ডোমেট্রিওসিস বাড়ে। এই জন্য আমরা বলি যে করে হোক আপনি রাতের ঘুমটাকে নিশ্চিত করেন, 8 ঘন্টা যেন রাতে ঘুমাতে পারেন। এরপরে আমরা যেটা বলছি যে ওরকম খুব স্ট্রেনিয়াস ব্যায়াম না করতে পারলেও অ্যাটলিস্ট হাঁটুন, ঘাম ঝরানো হাঁটা, সেটিও আপনাকে সহায়তা করবে। দুটো বিষয় বললেন। আরেকজন দর্শক রয়েছে একটু ফোনে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করতে পারেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী ধান গবেষণার গেট থেকে বলছিলাম, মোসাম্মদ মনোয়ারা বেগম। জি। তো আমার হয়েছে পেটে প্রচন্ড ব্যথা, তল পেট থেকেও একে কলিজার গোড় থেকে খুব ব্যথা, একটু খাইলেই ব্যথা করে বা খালি পেট হইলেও ব্যথা করে, রানের গোড়াতে ব্যথা। আবার আমি হাঁটি যাইতে যাইতে তল পাশে হাঁটুর নিচে যে রগ, ওই রগ টান খেয়ে যায়, পড়ে যাই আমি। মাসিকের সময় ব্যথা হয় আপনার? মাসিকের সময় না, মাসিকের সময় মাসিকটা তেমন বেশি একটা খারাপও না ভালোও না, আর হালকা একদিন ব্যথা একটু করে, মানে হওয়ার সময় একটু, তারপরে ঠিক হয়ে যায়। আমরা বুঝতে পেরেছি মনে হয়। প্রথম কথা যেটি যে মাসিকের সময় ওনার ব্যথা নেই, অর্থাৎ ব্যথাটি যেহেতু মাসিকের সময় নেই, এন্ডোমেট্রিওসিসটাকে আসলে এখানে বাদ দিতে হবে। এখন ওনার ব্যথা অন্য কি কারণে হচ্ছে, উনি যে ধরনের ব্যথার বর্ণনা আমাদেরকে দিয়েছেন, এখানে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে তলপেটে ইনফেকশন, যদি ইনফেকশন থাকে মেয়েদের গাইনোকোলজিক্যাল, তাহলে এই ধরনের ব্যথা হতে পারে। অথবা তার হচ্ছে যে মাসল পেইন করছে, কারণ উনি বলছে কিন্তু ব্যথাটা পায়ের দিকেও যাচ্ছে, কোমরের দিকেও যাচ্ছে, এবং খুব কমনলি আমাদের মেয়েদের কিছু থাকে প্রবলেম, তার মধ্যে একটা হচ্ছে ইউরিন ইনফেকশন। এটাকে ইগনোর করার কোনো উপায় নেই, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ইনফেকশনটা থাকলে এই ধরনের পেইন হতে পারে। তো আমি যেটা মনে করি খুব ছোট্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি, একটা ইউরিন টেস্ট, এর মাধ্যমে কিন্তু ওনার সমস্যা আমরা বের করে ফেলতে পারবো। মানে ওনাকে যদি পরামর্শ দেওয়া হয় আল্ট্রাসোনোগ্রাফি এন্ড ইউরিন টেস্ট, তাহলেই হচ্ছে ডক্টর সেই হিসেবে ট্রিটমেন্ট দিতে পারবেন ওনার। আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি ব্যায়ামের বিষয় বলছিলেন, হাঁটার কথা বলছিলেন, একটু ট্রিটমেন্টের আমি যদি ঔষধ নিয়ে বলি, একটু লং প্রসেস নিশ্চয়ই, এটাকে তো কন্ট্রোলে রাখতে হয়, আপনি যেটা বলছিলেন সারা জীবনই কন্ট্রোলে রাখতে, সারা জীবন কন্ট্রোলে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে এই কন্ট্রোলে রাখার বিষয়গুলো কিভাবে ধাপে ধাপে? আচ্ছা, এখানে দুটো জিনিস বলি। প্রথম কথা, আপনার মাধ্যমে রোগীদেরকে একটা টেক হোম মেসেজ আমরা দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যাদেরই এন্ডোমেট্রিওসিস আছে বা চকলেট সিস্ট আছে, একটা সিস্ট দেখলেই আপনারা ভয় পেয়ে যান, আপনারা মনে করেন যে এই মুহূর্তেই সার্জারি লাগবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এন্ডোমেট্রিওসিসের এমন চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল ওষুধের মাধ্যমে, যেখানে সার্জারিকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং আমরা বারবারই বলতে চাই, সার্জারি ইজ দ্য লাস্ট স্টেজ। যখন ওষুধ কোনো কাজ করবে না, যখন জীবনযাপনের নিয়মকানুন কাজ করবে না, তখন আমরা সার্জারির জন্য আপনাকে তৈরি করব, বা প্রয়োজন হলে আমরা বলবো, তার আগে নয়। সেই জায়গাটিতে আমরা বলতে চাই যে হরমোনগুলো আছে, যেমন ডায়নোজেস জাতীয় ওষুধ, যেমন জিএনআরএ চ্যানালক জাতীয় ওষুধ, যিনি গরিব, কোনো কিছু উনি কিনে খেতে পারেন না, তার জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল জাতীয় যে ওষুধগুলো রয়েছে, এগুলো আমরা বিনামূল্যে ওভার দ্য কাউন্টারে দিতে পারি রোগীদেরকে, সেটাও কিন্তু এন্ডোমেট্রিওসিসের চিকিৎসার জন্য কাজ করে। অতএব যে ভয়ের জায়গাটা আছে, সেখানে আমি দূর করতে চাই যে একটা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সিস দেখে ফেললো মানে আজকেই সার্জারি করতে হবে, না হলে ক্যান্সার হবে, না হলে আমি মারা যাব। সেই জায়গাটায় আমরা বলতে চাই যে এন্ডোমেট্রিওসিসের যে সিস, সেটা সহজে কখনো ক্যান্সার হয় না, লেস দেন 1% সেটার ক্যান্সারের চান্স আছে। অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং এই সার্জারিটা একবার করলে আবারও কিন্তু সিস্ট হতে পারে। অতএব যখন সার্জারিতে যাবেন, তার আগে 100 বার চিন্তা করে চিকিৎসকের সঙ্গে কথা বলে, ভয় না পেয়ে সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। একদম সংক্ষেপে জানতে চাই, আমার শেষ প্রশ্ন, মায়েদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই আমি শুধু একটা কথা বলবো মায়েদেরকে, যে যখনই আপনারা দেখবেন আপনাদের কন্যা সন্তান কিশোরী বয়সে তলপেটে তীব্র ব্যথার কথা বলবে, মাসিকের সময় দেরি করবেন না, এটি নরমাল নয়, চিকিৎসকের পরামর্শ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।